এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু আমাদের সহকর্মী মাহফুজ মিশুর কাছে যেতে চাই, দেখতে চাই কি আপডেট আছে তার কাছে। মিশু, আমরা সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকার চিত্র দর্শকদের দেখাচ্ছিলাম। আমন্ত্রিত অতিথিরা সবাই এসেছেন, আর তো মাত্র কয়েক মিনিটের অপেক্ষাই বলা চলে। এই শপথ অনুষ্ঠান কখন নাগাদ, অর্থাৎ শপথ পাঠ, সেটি কখন নাগাদ শুরু হতে পারে বলে মনে হচ্ছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিশ্চয়ই আছেন সেখানে। আমাদের সহকর্মী মিশু, শুনতে পাচ্ছেন কিনা? শুনলে আমাদেরকে একটু জানাবেন, যেহেতু আর কিছুক্ষণের অপেক্ষা, যেই শপথ পাঠ সেটি শুরু হয়ে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিশ্চয়ই সেখানে আছেন, মন্ত্রিসভায় যারা থাকবেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি কি অবস্থা দেখছেন এই এলাকার, জানাবেন। খুব সম্ভবত আমার সহকর্মী মাহফুজ মিশু শুনতে পাচ্ছেন না, তবে আমরা সংসদ ভবন এলাকার চিত্র দেখাচ্ছি। বিদায়ী যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পৌঁছেছেন এখানে, তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এছাড়া সরাসরি আপনারা দেখছেন আজ বিদায়ী উপদেষ্টাদের অনেকেই ইতোমধ্যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশ করলেন মাত্রই, আর এর আগে যারা বিএনপির এবার মন্ত্রিসভায় আছেন তারাও ইতোমধ্যে সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন যতদূর জানি, এবং কিছুক্ষণের মধ্যে এই শপথ পাঠ অনুষ্ঠান হবে। এবার বলা চলে প্রথা ভেঙেই এই মন্ত্রিসভার শপথ পাঠ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে, কারণ বিগত সময় আমরা যখন দেখেছি সব সময় যেটি বঙ্গভবনে হয়ে থাকে এই শপথ পাঠের আনুষ্ঠানিকতা, এবারই দেখলাম ব্যতিক্রম। এবং সকাল 11টার দিকে যারা সংসদ সদস্য ছিলেন তারা শপথ গ্রহণ করেন, এবং এরপরে যারা মন্ত্রিসভায় দায়িত্ব পালন করবেন তারা অনেকেই থেকে গেছেন, এবং বাকি যারা নতুন করে মন্ত্রিসভার দায়িত্ব পালন করবেন তারা অনেকেই আসতে শুরু করেন, এবং ইতোমধ্যে দেশি বিদেশি অতিথিরাও এখানে এসে পৌঁছেছেন। দেশের বাইরের থেকে বেশ কিছু অতিথি এবার এসেছেন, বেশ কিছু কূটনীতিকরাও এসেছেন, এবং সর্বোপরি বলা চলে একেবারে নিরাপত্তার যেই নিশ্চিত্র চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। আমরা একটু মাহফুজ মিশুর কাছে যাই। মিশু, মিশু শুনতে পাচ্ছেন? আপনার কাছে ফিরছি আমরা। আপনি জানেন সেই মাহেন্দ্রক্ষণ আজ 17ই ফেব্রুয়ারি 2026 বিকেল 4টা বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তার ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে যাচ্ছে। তার প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে এরই মধ্যে দলের সংসদ সদস্যরা তারেক রহমানকে নির্বাচিত করেছেন, যিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান, জ্যেষ্ঠ সন্তান এবং জীবিত একমাত্র সন্তান। ফলে তারেক রহমান একটু পরেই শপথ নেবেন। সেই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার জন্য জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজা পুরোপুরি প্রস্তুত। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি সেই শপথ পাঠ করাবেন। সেখানে আছেন অন্তর্বর্তী সরকার, বিদায়ী সরকার প্রধান প্রফেসর ইউনূস, তিন বাহিনী প্রধান, দেশি বিদেশি আমন্ত্রিত অতিথি সহ প্রায় ১৫০০-এর মতো অতিথির একটি তালিকা আমরা জানতে পেরেছি। এর মধ্যে মালদ্বীপের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের রাজ্যসভার স্পিকার, ভারতের পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং ব্রিটেন সরকারের একজন মন্ত্রীও এখানে এসছেন। ফলে এরকম একটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। আর কিছুক্ষণ পরেই শপথ অনুষ্ঠান শুরু হবে। জানিয়ে রাখা ভালো, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পূর্বে কোরআন তেলাওয়াত এবং ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের যে আনুষ্ঠানিকতা সেটি রয়েছে, এবং তারপরে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং জিয়া পরিবারের তৃতীয় মানুষ হিসেবে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান হতে যাচ্ছেন, এবং তার শপথের পরপরেই কিন্তু তিনি তার এরই মধ্যে 49 সদস্যের মন্ত্রিসভার
চূড়ান্ত করেছেন সেটি সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগ তারা প্রত্যেক মন্ত্রিসভার সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফোন দিয়েছেন এবং তারেক রহমানের পক্ষ থেকে এরই মধ্যে কিন্তু কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সেই দায়িত্ব বন্টন প্রক্রিয়াও শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বিএনপি পার্টির সূত্র থেকে যেমনটা জানতে পেরেছি সেটি অনুযায়ী দলের সাধারণ সম্পাদক বা মহাসচিব সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানীয় সরকার এলজিআরডি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মান্নান ভূঁইয়াও যেটির মন্ত্রী ছিলেন দলের মহাসচিব হিসেবে সেটি হতে যাচ্ছেন বিএনপির দুঃসময়ের সারথি দীর্ঘদিনের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন তারপরে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী হচ্ছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ এবং পরিকল্পনা দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। আপনাদের নিশ্চয় মনে আছে আমরা সেই সময় কথা বলছিলাম, বিশেষ করে 1991 সালে বিএনপি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন একটি বড় চ্যালেঞ্জ ছিল সে সময়ের স্বৈরাচার এরশাদের 9 বছরের যে ভঙ্গুর অর্থনীতি সেটি কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং সেই ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপির যে কৌশলটি সবচেয়ে সফল হয়েছিল সেটি হচ্ছে অর্থনীতির কৌশল, এবং সেই কৌশলে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি প্রয়াত সাইফুর রহমান, যাকে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে সফল অর্থমন্ত্রী বলা হয়ে থাকে। এবং সাইফুর রহমান কিন্তু তখন ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাটের পাশাপাশি রাজস্ব আয় কিভাবে বাড়ানো যায় সেই পদ্ধতি চালু করেছিলেন। ফলে এরকম একটি কঠিন বাস্তবতায় আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি নিজে ব্যবসায়ী নেতা, চট্টগ্রামের থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী, তিনি অর্থ এবং পরিকল্পনার দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা ধারণা করছি শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এক্ষুনি। আমরা শপথের আনুষ্ঠানিকতা শুরু হলে আমরা আপনাদেরকে সরাসরি সেখানেই নিয়ে যেতে চাই। বৃষ্টি, আমরা সরাসরি যাচ্ছি শপথের আনুষ্ঠানিকতায়। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে অভিবাদন জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য যে নির্ধারিত সংরক্ষিত যে চেয়ার সেখানে তারা আসীন হলেন। এবং ঠিক 4টায় তারেক মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, 4 ফাগুন 17 ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সমবেত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন অ্যান্ড গুড আফটারনুন। আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবু রাইহান, ইমাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم. সূরা আল ইমরানের 26তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে নবী, তুমি বলো,
হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের নিগৃহীতা মা বোনদের। একই সাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এর শুভ অনুষ্ঠানে 3 পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন। সম্মানিত সুধীবৃন্দ, গত 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
দুইটাই চাই। গনি সাহেব, আমি কি নিচে চলে যাব? না স্যার, আপনি বসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, জনাব আনাম ও এহসানুল হক মিলন, সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, জনাব ফকির মাহবুব আনাম এবং জনাব শেখ রবিউল আলম। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় মন্ত্রীগণের গোপনীয়তার শপথ। এবার আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বৃষ্টি, আপনারা দেখছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যে শপথের আনুষ্ঠানিকতা, সেই শপথের আনুষ্ঠানিকতা তো শেষ হয়েছেই। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দুটি শপথ নিয়েছেন, একটি হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার শপথ এবং আরেকটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব কর্তব্য এবং কী করবেন কী করবেন না সেই বিষয়ক শপথ। সেই শপথটি পাঠ করিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। এর পরপরই কিন্তু মন্ত্রিপরিষদ সচিব তারেক রহমান তার শপথ বইতে সই করার পরে 25 জন মন্ত্রীকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এখন আমরা দেখছি যে মন্ত্রিপরিষদ সচিব আবার সরাসরি প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য তাদেরকে আহ্বান করছেন। আমরা আবার সরাসরি মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফিংয়ে চলে যাচ্ছি। জি, প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, জনাব অনিন্দ ইসলাম অমিত, জনাব মোহাম্মদ শরীফুল আলম, জনাব শামা ওবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব মোহাম্মদ আব্দুল বারি, মীর শাহে আলম, জনাব মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব ইয়াসের খান চৌধুরী, জনাব এম ইকবাল হোসেন, জনাব এম এ মুহিত, জনাব আহমেদ সোহেল মঞ্জুর, জনাব ববি হাজ্জাজ এবং সর্বশেষ
জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ, আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রে স্বাক্ষর করার জন্য পেছনে টেবিল আছে, সেখানে মেহরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Yes, sir. Congratulations. Congratulations, man. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। রাষ্ট্রপতি মহোদয়ের অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। এই সাথে আপনারাও একটা এই ইতিহাসের অংশ হয়ে রইলাম আমরা সবাইকে ধন্যবাদ।
জাতীয় সংসদ। দেখতে মানুষ বেশি Of history on this historic occasion. God bless our country. Thank you all. Let's play the national anthem. জাতীয় সঙ্গীত বাজান এবার। বৃষ্টি আপনি দেখলেন যে মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর যে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে গেল 4:30 অর্থাৎ বিকেল 4টা থেকে 4:32 আধা ঘন্টার ভিতরে বাংলাদেশের এদেশের 18 কোটি মানুষের এদেশের যে 12 কোটি ভোটার তাদের আগামী 5 বছরের ভাগ্য নির্ধারিত হলো। কারা এই রাষ্ট্রটি পরিচালনা করবেন, কারা সরকার পরিচালনা করবেন সেটি চূড়ান্ত হলো। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হয়ে গেছেন এরই মধ্যে তারেক রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, জিয়াউর রহমান যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষক, এবং একই সঙ্গে তার মা বেগম খালেদা জিয়া প্রয়াত, যিনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান তারেক রহমান যিনি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। প্রায় 18 বছর তাকে লন্ডনে আপনার প্রবাস জীবন কাটাতে হয়েছে, বাধ্য হয়ে এই পরিস্থিতির কারণে তিনি রাজনীতি করতে পারেননি দেশে এসে। এবং তারেক রহমানের শপথের পরেই কিন্তু তিনি তার 25 সদস্যের যে মন্ত্রিসভা, প্রথমে তার মন্ত্রীদের গোপনীয়তার শপথ এবং গোপনীয়তার পরে মন্ত্রী হিসেবে তাদের শপথ, সেই শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এর মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটলো, সেটি হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সেই সরকারের আনুষ্ঠানিকতা একেবারে সমাপ্ত হলো। প্রফেসর ইউনূস আবার তার নিজের কাজে ফিরে গেলেন এবং একই সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে অধ্যায়, সেই অধ্যায়ের শেষের পথে বিএনপি এরই মধ্যে তার সংসদীয় দলের নেতা হিসাবে তারেক রহমানকে চূড়ান্ত করেছেন, তারই অংশ হিসাবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং ধারণা করা হচ্ছিল যেমনটা যে 50 জনের মতো একটি মন্ত্রিসভা করবেন, তারেক রহমান প্রাথমিকভাবে 49 জনের একটি মন্ত্রিসভা করেছেন, যেখানে 2 থেকে 3 জন টেকনোক্র্যাট রয়েছেন, সেখানে নতুন এবং প্রবীণের একটি সংমিশ্রণ রয়েছে। সেখানে 2001, 6 কিংবা 91 থেকে 96 যারা আগে বিএনপি সরকারের সময় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই রয়েছেন। সেখানে দলের সিনিয়র নেতা থেকে শুরু করে একেবারে প্রথমবারের মতো যারা এবার এমপি হয়েছেন তারা রয়েছেন। একই সাথে বিএনপির জোট সঙ্গী হিসেবে যারা গেল 16-17 বছর বিএনপির সঙ্গে রাজপথে ছিল, 27 জন ছিলেন, যে দলগুলো ছিল তারাও কিন্তু এই অনুষ্ঠানে শপথ নিয়েছেন। আপনি যদি বলতে পারেন যে এই মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক কি, তাহলে নিঃসন্দেহে বলতে হয় এই মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক হচ্ছে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান, তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন এমন একটা কঠিন সময়ে, যে সময়ে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বব্যাপী একটা অস্থিরতা, এর সঙ্গে অর্থনীতি, ভূ রাজনীতি, কৌশলগত রাজনীতি, নানান ইস্যু জড়িত রয়েছে। সেই সময় একজন
টেকনোক্র্যাট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন তারেক রহমান, যাকে নিয়ে অবশ্য দলটির সাময়িক আপত্তিও ছিল বটে। এর বাইরে যদি বড় চমকের কথা বলেন তাহলে অর্থ মন্ত্রণালয়েও একটি বড় চমক দেখিয়েছে, বিশেষ করে প্রয়াত সাইফুর রহমানের মৃত্যুর পরে এই সময়ের যে অর্থনীতি, সেই অর্থনীতি কে সামাল দিবেন, কিভাবে সামাল দিবেন, এবং তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইসব কার্ডের অর্থের যে সংস্থানের কথা তিনি বলেছেন, যে উৎস থেকে বলেছেন, সেই রাজস্ব আহরণের যে নীতি এবং সেটিকে বাস্তবায়ন করার যে কৌশল এবং সেটির জন্য যে সময়সীমা নির্ধারণের চেষ্টা করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসাবে, সেটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ানো, বিভিন্ন দেশের সঙ্গে বেশ কিছু চুক্তি সই হওয়া, দীর্ঘদিন নতুন বিনিয়োগ না আসা, এরকম বাস্তবতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় যে বাড়তি গুরুত্ব রাখে সেটি বলার কোনো অপেক্ষা রাখে না। সেই বাস্তবতায় আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আগে বাণিজ্য মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা রয়েছে, যিনি শীর্ষ ব্যবসায়ী নেতা এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য, তিনি অর্থমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন কঠিন একটি সময়ে। এর পাশাপাশি আপনি জানেন, বিশেষ করে গেল 18 মাসে 5 আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদিও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু নির্বাচনের আগে মব সংস্কৃতি সহ নানান ধরনের উত্তেজনা, পুলিশ বাহিনীর পুনর্গঠন, পুলিশ ভেঙে পড়া, র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, র্যাব পুলিশের পোশাক পরিবর্তন, নাম পরিবর্তন, নানান ইস্যু নিয়ে মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে। এরকম বাস্তবতায় বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, সেই বার্তা জনাব তারেক রহমান কিন্তু বিভিন্ন সময় দিয়েছেন। ফলে খুব ভালো মতোই সবার নজর ছিল যে পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন, সেই বাস্তবতায় সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির প্রভাবশালী নেতা, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি নিঃসন্দেহে তা একজন প্রাজ্ঞ রাজনীতিককে সেখানে দেওয়ার চেষ্টা করেছেন। আইন মন্ত্রণালয় পেয়েছেন আসাদুজ্জামান, যিনি গেল অন্তর্বর্তী সরকারের, বিদায় অন্তর্বর্তী সরকারের প্রফেসর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু তিনি আপনার অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। এবং ধরেন আইনি বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষ করে ট্রাইব্যুনালের কার্যক্রম এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার সহ নানান ইস্যুতে কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা হিসেবে আসাদুজ্জামানের ভূমিকা পরীক্ষিত। এর বাইরে আমরা যদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেখি তাহলে আমরা দেখব যে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহীর মেয়র, সাবেক মেয়র, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু। চমক আছে জনাব রবিউল ইসলাম সহ আরও অনেকের ক্ষেত্রে। ফলে পুরো মন্ত্রিসভার তালিকা আপনাদের কাছে আছে, এখন দপ্তর বন্টন আনুষ্ঠানিকতা মাত্র, আর বাকিটা আমি বৃষ্টির কাছ থেকে আপনাদেরকে জানাতে চাই। স্টুডিওতে ফিরছি নুসরাত বৃষ্টির কাছে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন মিশু। আমরা পরবর্তীতে আরো একবার আপনার কাছে ফিরবো, কারণ কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সে সম্পর্কে আরো কিছু জানার আছে আপনার কাছ থেকে। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানোর পর তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি এবং শপথের পর সেখানে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর 25 জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এই শপথের পর স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় এই আনুষ্ঠানিকতা। এরপর 24 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, আর তাদের স্বাক্ষরের মধ্য দিয়েই শেষ হয় নতুন সরকারের শপথের আনুষ্ঠানিকতা। রেওয়াজ অনুযায়ী জাতীয় সঙ্গীত, কোরআন তিলাওয়াতের মাধ্যমেই শপথ অনুষ্ঠান শুরু হয়, যা পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে তারেক রহমানের সাথে যান তার স্ত্রী জোবায়দা রহমান, কন্যা জাইমা রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও দেশি বিদেশি অন্তত 1000 অতিথি এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি
আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এই দেখো ভালো ডাইপার, এটা বাজারের 1 নম্বর ডাইপার। থাই ডাইপারে এখন আরো উন্নত ফর্মুলায় অধিক শোষণ ক্ষমতা। থাই বেবি প্যান্ট ডাইপার। আমরা এ পর্যায়ে মানিক মিয়া এভিনিউ এলাকায় যাচ্ছি। সহকর্মী হাসান মেজবা অপেক্ষা করছেন আমাদের জন্য। মেজবা, শপথ গ্রহণ যেই অনুষ্ঠান সেটি তো আসলে শেষই হয়ে গেল বলা চলে, এখন কি আনুষ্ঠানিকতা চলছে এখানে, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। মেজবা, শুনতে পাচ্ছেন? সদস্যরা শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি শপথ নিয়েছেন। 2টি শপথ হয়েছে, একটি প্রধানমন্ত্রী হিসেবে আর একটি গোপনীয়তার শপথ। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তিনি এই শপথ পড়িয়েছেন। এরপরে মূলত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়, সেখানেও 2টি শপথ হয়েছে মন্ত্রী হিসেবে এবং গোপনীয়তার। এরপরে মূলত প্রতিমন্ত্রীদের শপথের যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে সে অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে। যারা আমন্ত্রিত অতিথি এসেছিলেন তারা তাদের মতো করে তারা ফেরত যাচ্ছেন এবং এই মুহূর্তে কুশল বিনিময়ের একটি অনানুষ্ঠানিক পর্ব চলছে। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তারা নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কুশল বিনিময় করা, মন্ত্রী পরিষদের সদস্য এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিএনপি এবং যারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা এখানে উপস্থিত ছিলেন তাদের একটি অংশ এখানে। সব মিলিয়ে এই মুহূর্তে একটি বলা চলে যে অনানুষ্ঠানিক কুশল বিনিময় চলছে। আর এর মধ্য দিয়েই মূলত বিএনপি 20 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলো এবং আজ থেকে বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকার যাত্রা শুরু করলো। দৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন আপনি আমাদেরকে, ধন্যবাদ মেজবা। অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে শপথ নিয়েছেন নবনির্বাচিত বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি ও তাদের মিত্রদল এবং বিদ্রোহী স্বতন্ত্র এমপিরা শপথ নেননি। অবশ্য 2টি শপথই নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে নির্বাচিত সদস্যরা। জুলাই যোদ্ধাদের দল এনসিপি প্রথমে শপথ নিতে গড়িমসি করল, পরে আবার আলাদাভাবে 2টি শপথই নেন। নতুন নির্বাচিত এমপিরা জানান, সব দলের অংশগ্রহণে এবারের সংসদ হবে প্রাণবন্ত ও জবাবদিহিতামূলক। নতুন বাংলাদেশের নতুন সংসদ শপথ নিতে নির্ধারিত সময়ের আগেই আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন প্রবেশের আগে বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন কক্সবাজার 1 আসনের এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, তারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। এর কিছুক্ষণ পরই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান সিইসি। সংসদ সদস্য নির্বাচিত হইয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে শপথ নেন তারা। আইন অনুযায়ী পরে স্বাক্ষর করেন নির্ধারিত ফর্মে। সংসদ সদস্য নির্বাচিত হইয়া আলাদাভাবে শপথ নেন জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। তবে জামায়াতের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সেখান থেকে চলে যান বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদ বিএনপি সংবিধান পরিষদের শপথ না নেয়ায় তরুণ জুলাই যোদ্ধাদের দল এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা প্রথমে শপথ নিতে গড়িমসি করে, পরে অবশ্য দলীয় সিদ্ধান্তে এমপি ও সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেন তারা। নির্বাচিত সংসদ সদস্যরা আশা করেন দীর্ঘ 16 বছর পর আবারও কার্যকর হবে জাতীয় সংসদ। দেশের সেবা করা এবং এমপি হিসেবে আমার যত দায়িত্ব আছে সেগুলো সবগুলো সঠিকভাবে পালন করা। জনাব তারেক রহমান বগুড়ার মানুষ, তাকে নিয়ে সংসদে একসঙ্গে বিট করব, একই সংসদে কথা বলবো, এটাই সবচেয়ে আমার বড় পাওয়া। আমরা একসাথে দেশের পক্ষ হয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ।
তারা বলছেন সংসদে সরকারি দলের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, তুলে ধরা হবে জনগণের দুর্ভোগ দুর্দশা। সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন ও জবাবদিহিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা, সেই লক্ষ্যেই শপথ নিয়েছেন তারা। কিন্তু অতীতে দেখা গেছে বেশিরভাগ এমপি দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার কি এই অবস্থায় পরিবর্তন আসবে, নাকি তা আগের মতোই শুধু প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে? আলমগীর স্বপন, যমুনা নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। এ ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এর পরের ঘন্টার আপডেট দেখবেন ঠিক 5টায়। দেখার আমন্ত্রণ রইল।